তুমি চিন্তা করো না, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। কিন্তু আম্মু কি এখনো জেগে আছেন? অনেক রাত হয়ে গেছে। দেখে রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু দরজার সামনে, আম্মুকে ডাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। রুমিকে ডাকলাম, তাও হলো না। সবাই ঘুমিয়ে পড়েছে। তাই আবার রুমে এসে তিশাকে বললাম, সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি চোখ বন্ধ করে তোমাকে মলম লাগিয়ে দেব। ঠিক আছে। তারপরে তিশা একটু ঘুরে শুইল। আমি তিশার কাছে বসে চোখ বন্ধ করে মলম লাগিয়ে দিচ্ছি। একটা জিনিস বুঝতে পারছি, তিশা বারবার কেঁপে উঠতেছে, হয়তো কোনো পুরুষের ছোঁয়া পড়ার কারণে। আর একটু কোমরে ব্যথা পাইছে মলম লাগানোর জন্য। মলম লাগিয়ে দিয়ে বললাম, এখন তুমি ঘুমাও। আমি শুয়ে পড়ছি। আমার পাশে তানভীর শুয়ে পড়েছে। কিছুক্ষণ যেতে না যেতে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন যাবৎ ফেসবুকে ঢোকা হয় না, তাই একটু ফেসবুকিং করছে। হঠাৎই তিশা আমাকে জড়িয়ে ধরেছে শক্ত করে। এমনি শীতের রাত, তারপরে এমন গরম হাত দিয়ে আমাকে ধরেছে। কি এক ফিলিংস, বলে বোঝাতে পারবো না। সূর্যের আলো মুখে পড়ার জন্য ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার মুখের কাছেই তানভীরের মুখ। ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়তেছে। তানভীরকে ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে বলে বোঝাতে পারবো না। কেন জানি ইচ্ছে হলো ওর গালগুলোতে একটা কিস করার জন্য। আমার আবার যখন যেটা মন চায় সেটা করে ফেলি। এই তানভীরের গালে কিস করলাম, কিন্তু তানভীর একটু লড়ে উঠল, তাই চোখটা তাড়াতাড়ি বন্ধ করলাম। কেমন যেন ফিল হচ্ছিল, তাই চোখ খুলে দেখি তিশা তো ঘুমিয়ে আছে। ধুর, আমি হয়তো ভুল ভাবছি। তিশার দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত চেহারা মেয়েটাকে খুব মায়াবী নিষ্পাপ লাগছে, ঠিক যেন ছোট বাচ্চা। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলাম, কারণ অফিস যেতে হবে। ঘড়িতে দেখি টাইম বেশিক্ষণ নেই। ফ্রেশ হতে গিয়ে ব্রাশ করতেছে, এমন সময় আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। কারণ কিস করলে ঠোঁটের ছাপ যেমন থাকে, ঠিক আমার মুখেও আছে। তার মানে আমি যা ভাবছি সবই ঠিক ছিল। উনি উঠে ওয়াশরুমে গেছে, আমিও উঠে বসলাম। ও আল্লাহ, ও যেন না বুঝতে পারে কি যে কিস করলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তেশাকে নাস্তা খাইয়ে দিলাম। অফিসে যাওয়ার সময় তেশার কপালে আলতা করে কিস করে বললাম, হাজব্যান্ডকে আদর করতে চাও সেটা বলতেই পারো, এইভাবে লুকিয়ে আদর করার কিছুই নেই, জিনিস তো তোমারই। আমি অবাক হয়ে গেলাম। তাহলে বুঝতে পারছে? যাও তো দুষ্টু কোথাকার। আচ্ছা, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, টাইম মতো খাবার খাবে, ওষুধ খাবে, কেমন? তানভীর চলে যাওয়ার পরে রিমি আসলো। ভাবি, আজকে কেমন আছো? কালকে থেকে অনেকটাই বেটার আছি। বেটার থাকবেই বা না কেন? আমার ভাইয়া যে এত সুন্দর করে যে সেবা করছে, যে কেউ সুস্থ হয়ে যাবে। তা তো বলতে হয়। অফিসে এসে অনেকগুলো ফাইল দেখলাম, মিটিং করলাম, দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। দুপুরে লাঞ্চ করব, এমন সময় তিশার কথা মনে পড়লো। তাই তিশার নাম্বারে ফোন দিয়ে বললাম, দুপুরে খাবার খাইছ, ওষুধ খাইছ? স্যার, একটু আগে আম্মু খাইয়ে দিয়েছে। ঠিক আছে। তুমি লাঞ্চ করেছো? তিশার মুখ থেকে প্রথম তুমি ডাক শুনলাম। কি হলো, কিছু বলো না কেন? না, কিছু না, এখনো খাই নাই, তবে এখনই খাবো। খাও। আর আসার সময় ফুচকা নিয়ে আসবে। বাইরে জিনিস খাওয়া কিন্তু ভালো না তিশা। তোমাকে ফুচকা আনতে বলেছি, মানে আনবে, না হলে কিন্তু রাতে কিছুই খাবো না। ঠিক আছে, আনবো। আর কিছু লাগবে তাও বলো। চকলেট, আইসক্রিম, তুমি চাইলে আরও কিছু আনতে পারো। আমি কিছুই মনে করব না, সব কিছু খেতে পারবো। তুমি না একদম বাচ্চা মেয়ে টাইপের, বুঝলা? ঠিক যেন পুতুল পুতুল। তাও তো কেউ আমাকে ভালোই বাসে না। ওরে ভালোবাসা রে, পেয়েছি তুমি কি ভালোবাসা মনে বুঝছো? আচ্ছা, এখন ফোন রাখি, খাবার খেয়ে নাও। ফোন রেখে দিল। কি আজব মেয়ে, একটু গল্প করলো না। যদিও বা আমি মেয়েটার কথা এত ভাবছি কেন? ওর বোনের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। যাকে পেলাম না সে ছিল আমার ভালোবাসা, আর এখন যে আছে সে আমাকে ভালোবাসে না, তারপরও তার কথা ভাবছে। তাহলে তানভীর, তুই কি পরিবর্তন হতে শুরু করেছিস? কি করব, কিছুই ভালো লাগছে না। বাবা মার কথা অনেক মনে পড়তেছে। আজ 3 দিন হলো বাবা মার সাথে দেখা হয় না। এখানেও সবার অনেক আদরে আছি, কিন্তু তাও বাবা মাকে ছাড়া ভালো লাগে না।
আমি চুপচাপ বসে আছি, এমন সময় আমার শাশুড়ি আম্মু বলল, কি হলো মামুনি, তোমার কি অবস্থা? হাতে পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ আম্মু, এখন অনেকটাই ভালো আছি। তিশা, আজকে আমি তোমার বড় মামার বাড়িতে যাব। তোমার বড় মামা অনেক অসুস্থ, তাই তোমাকে বিকাল পর্যন্ত একাই থাকতে হবে। আমি তানভীরকে ফোন করে বলে দিচ্ছি আসার জন্য। তুমি কি একা থাকতে পারবা? কোনো সমস্যা নেই আম্মু, আপনি নিশ্চিন্তায় যান। আমি একা থাকতে পারবো, আর তাছাড়া বাসায় তো লোক আছে, কোনো কিছু দরকার হলে নিয়ে নেব। ঠিক আছে মামুনি, যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো। ঠিক আছে। আম্মু আর রিমি চলে গেল। আমি আর কি করব, ফোনে গেম খেলতেছি, এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। কারো ডাকে চোখ খুললাম, তাকিয়ে দেখি তানভীর। তাই বললাম, কখন আসছো? এই তো 10 মিনিট হলো আসলাম। সারাদিন আজকে একাই ছিলাম, তাই তো। তো দোকা পাবো কোথায় শুনি? আজ একটা বেবি থাকতো তাহলে কি যে ভালো হতো। তুমি তো নিজে একটা বেবি, আর একটা বেবি চাও? চাই। আমার যে ফুটফুটে একটা ছেলে হবে। বিয়ে হয়নি এখনো, 3 দিন হয়েছে মাত্র, আর তুমি এখনই বাবুনের চিন্তা করছো? বাহ, কি ভালো। আর এদিকে আমি এখনো ফুলসজ্জা করতে পারলাম না। আমি কি না করেছিলাম, নাকি তুমি না করলে? আমার কি দোষ? আচ্ছা যাই হোক, আমি যেন কি আনতে বলেছিলাম আনছো? না, আসলে পাই নাই। না কথাটা শুনে চোখের পানি চলে আসলো, কান্না করা শুরু করে দিলাম। আরে বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি জানি না, যেখান থেকে পারো নিয়ে আসো, না হলে আমার কান্না থামবে না। থাক, কান্না করতে হবে না। এই নাও তোমার ফুচকা। আমাকে ফুসকা দিল, আমি তো ফুসকা পেয়ে সেই খুশি। এই মেয়ের বাচ্চামো দেখে হাসবো না কাঁদবো বলছার ক্ষমতা আমার নেই। তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার হাতের ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে আজকে। এই যে ব্যান্ডেজ করা হাত দিয়ে কিভাবে খাবো? তাহলে তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। তানভীর চলে গেল ফ্রেশ হইতে, আর আমি বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে এসে আমাকে খাইয়ে দিতে শুরু করলো, আর আমিও মজা করে খাচ্ছি। তুমি চাইলে তুমিও খেতে পারো। আমি ওসব পচা খাবার খাই না। খাইতে জানলে তো খাবে। না জানাই ভালো, এসব উল্টাপাল্টা খাবার খাবো পরে পেট খারাপ করার জন্য। ঠিক আছে, খেতে হবে না, আমাকে খাইয়ে দাও, আমি খাচ্ছি। অনেক আনন্দের সাথে ফুচকা খেয়ে নিলাম। ফার্স্ট এড বক্স নিয়ে এসে বললাম, হাতটা দাও এদিকে। আস্তে করে ব্যান্ডেজ খুলবে, ঠিক আছে? হ্যাঁ তাই করবো, এবার হাত দাও। আমি হাত বাড়িয়ে দিলাম, তানভীর আমার হাতের ব্যান্ডেজ খুলতে শুরু করলো। অনেক যত্ন সহকারেই খুলতেছে। অনেক সময় ব্যথা পাইতেছি, তারপরেও চুপ করে আছি। তিশার কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, কষ্ট একটু পেতেই হবে। অবশেষে আমার ব্যান্ডেজটি চেঞ্জ করা শেষ হয়ে গেল। এখন চুপচাপ বসে আছি। আর কিছু লাগলে বলো আমাকে। আমার না একটা জিনিস খাইতে মন চাইতেছে। কি শুনি? বিরিয়ানি খাইতে মন চাইতেছে অনেক বেশি। তাহলে আমি অর্ডার করে দিই, এখনো চলে আসবে, একটু অপেক্ষা করো। হোটেল বা রেস্টুরেন্টের নয়, তোমার হাতের রান্না করা বিরিয়ানি খেতে মন চায়। কিন্তু আমি তো তেমন রান্না পারি না, তোমার ভালো লাগবে না। তার থেকে ভালো হয় আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি। যদি তুমি না রান্না করো তাহলে আমি খাবো না বলে দিলাম। আর আমার এক কথা বারবার বলা পছন্দ না। ঠিক আছে, আমি রান্না করব, কিন্তু হ্যাঁ, তোমাকেও হেল্প করতে হবে। তুমি পাশে থাকবে আর বলে দিবা কিভাবে কি করতে হবে। ঠিক আছে, চলুন। আমি আর তানভীর চলে গেলাম কিচেন রুমে। প্রায় 1 ঘন্টার মাঝে দুইজনের রান্না কমপ্লিট করলাম। যাই হোক, আপনাদের মধ্যে রান্নাটা শেয়ার করলাম না, তাহলে আবার ভাববেন না যে আমি রান্না করতে পারি না। আমি অনেক ভালো রান্না করতে পারি। অনেক কষ্টের পর শেষ পর্যন্ত বিরিয়ানি রান্না করতে সাকসেসফুল হলাম। এখন নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, দাও। আমি বিরিয়ানি মুখে দিলাম। সত্যি বলতে অনেক ভালো হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে। তারপরেও খেয়ে নিচ্ছি, কিছুই বলছি না। হয়েছে মহারানী, এত কষ্ট করে রান্না করালেন আমাকে দিয়ে, তা আবার ফার্স্ট টাইম। তা শুধু কি খেয়ে যাবেন, নাকি একটু মুখ ফুটে বলবেন কেমন হয়েছে? কিছু বলার ভাষা নেই, এক কথায় অসাধারণ।
এত ভালো খাবার সত্যি বলতে আগে খাওয়া হয় নাই। আমি তো ভেবেই নিয়েছি নেক্সট টাইম কিছু খেতে মন চাইলে তোমাকে বলবো রান্না করতে। আজকে তুমি অসুস্থ বিধায় রান্না করেছে, কিন্তু পরে আর করবো না। কেয়ারিং হাজবেন্ড হতে হবে তো, না হলে সবাই বলবে বিজনেসম্যান অফ তানভীর শুধু রোবটের মতো কাজ করতে জানে, ভালোবাসতে জানে না। তখন কিন্তু আমার খারাপ লাগবে। আচ্ছা যাও, আমি রান্না করব। এখন খুশি তো? অনেক। বিরিয়ানি খাওয়া শেষ করে দাঁড়িয়ে আছি, তানভীরের কাছে গিয়ে ওর গালে একটা কিস করলাম। হঠাৎ করে যে এমন কিছু করবি ভাবতেই পারিনি। ওদিকে বড় বড় চোখ করে দাঁড়িয়ে থাকলাম। এত ভালো বিরিয়ানি রান্না করার জন্য একটা মিষ্টি দিলাম, বললাম পাগলি একটা। এখন যাও, রুমে গিয়ে হাতের ব্যান্ডেজটা খুলে নাও, অনেকটাই শুকিয়ে গেছে। আল্লাহ রহমতে পাও ভালো হয়ে গেছে। তিশার সাথে কথা বলতে বলতে আমার ফোন আসলো। আমি রিসিভ করি, কিছুক্ষণ কথা বলে নিলাম। তারপর ফোন কেটে দিয়ে তিশাকে বললাম, আজকে বিকেলে আমাদের একটা শো আছে বিজনেসম্যানদের, তাই তোমাকে যেতে হবে আমার সাথে। সমস্যা নেই, যেতে পারবো। আচ্ছা তুমি বিরিয়ানি খাও, আমি রুমে যাই। তিশা চলে গেল আর আমি বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। একা লঙ্কা মুখে দিলাম। মুখে দিয়ে আমি তো অবাক, কারণ অনেক বেশি ঝাল হয়েছে। ওই লঙ্কা খেয়ে আর এক লঙ্কা মুখে দিতে আমার মনে হয় ঝালে মুখ পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বেসিংয়ে কুলি করলাম। মনে মনে ভাবছি, আমি তো ঝাল খেতে পারি, তাও পারলাম না বিরিয়ানি খেতে। অথচ এই মেয়েটা কি করে খেলো। তো রুমে গিয়ে বললাম, এত ঝাল বিরিয়ানি খেলে কি করে? বিরিয়ানিটা হয়তো ঝাল হয়েছে, কিন্তু বিশ্বাস করো তুমি অনেক বেশি যত্ন সহকারে আমার জন্য রান্না করেছো, তাও আবার ফার্স্ট টাইম। ওই ঝাল বিরিয়ানি আমার কিছুই হবে না। এই কেয়ারের কাছে কেউ আমার জন্য ভালোবেসে রান্না করেছে, আর আমি না খেয়ে থাকতে পারতাম না। তাই বলে এত ঝাল বিরিয়ানি তুমি খেয়ে নেবে? তোমার যদি কিছু হতো তখন কি হতো? তুমি পাশে থাকলে আমার কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাস আমার আছে। কোনো কথাই বললাম না, তিশাকে জড়িয়ে ধরলাম। এই কয়দিনে তুমি আমার মনে অনুভূতি সৃষ্টি করেছ। কেন জানি তোমার প্রতি আমার ভালোবাসা আসছে। তোমার জীবনে আগে কি হয়েছে জানতে চাই না, তবে একটা কথাই শুনতে চাই, আমাকে ভালোবাসবা ওই কথাটা। আশা করি আপুর অভাব পূর্ণতা না করতে পারলেও আপুর থেকে বেশি ভালোবাসতে পারবো। একটা সুযোগ দিয়ে দেখতে পারো, কোনো সময় তোমাকে ঠকাবো না। ঠিক আছে, দিলাম তোমাকে একটা সুযোগ। তোমার বোনকে বিশ্বাস করে ঠকে গিয়েছিলাম। আশা করি তুমি সে বিশ্বাস নিয়ে খেলা করবে না। বিশ্বাস যখন করেছো মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে রাখার দায়িত্ব আমার। শুধু কোনো সময় ভুল বুঝবা না। কোনো সময় ভুল বুঝবো না পাগলি আমার। এখন যাও, রেডি হতে শুরু করো, একটু পরে বের হতে হবে। আমি রুমে গিয়ে আলমারি খুঁজে একটার পর একটা শাড়ি বের করতে শুরু করে দিলাম, কিন্তু কোনটা পরবো আমি চয়েস করতে এখনো পারলাম না, কারণ যেটা দেখি সেটাই ভালো লাগে। আমি কনফিউজড হয়ে গেলাম। খাটের মধ্যে বসে ভাবছি কোন শাড়িটা পরা যায়। রুমে এসে দেখি দেশে বসে আছে খাটে, আর কে যেন ভাবছে আনমনে। তাই বললাম, কি ভাবছো এত? আমি আলমারি থেকে সব শাড়ি বের করেছি, কিন্তু সমস্যা একটাই, কোনটা পরবো বুঝতে পারছি না। যেটা দেখছি সেটাই ভালো লাগে। এখন তুমি বলো কোনটা পরবো আমি। এটা আবার ভাবার কি আছে? আজকে তুমি পরবে হোয়াইট কালারের শাড়ি আর ম্যাচিং করে জুয়েলারি, সাথে হালকা সাজ। ঠিক আছে, তুমি এখন রুম থেকে বের হও, আমি রেডি হব। আরে আমি রুম থেকে বের হবো কেন? তুমি রেডি হও। আর এমনি তো নিজের বউ রেডি হওয়া দেখছি, অন্য কারণে। কি শখ, যাও এখান থেকে। আর বিশ্বাস করো, আমি কিছু মনে করব না। এভাবে দুষ্টুমি করতেছো? আমার কিন্তু দেরি হচ্ছে, পরে কিন্তু তাড়া দিতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যেহেতু বাইরে যেতে হবে তাই আর জোর করবো না। তবে আজকে রেডি হওয়া দেখতে পারলাম না, অন্যদিন ঠিকই দেখবো, চিন্তা করো না। ওরে ফাজিল রে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। ও আল্লাহ, পাগলি খেপে গেছে। তাড়াতাড়ি পালাও, নাহলে মেরে ফেলবে। ওখান থেকে দিলাম এক দৌড়। ডাইনিং রুমে বসে আছে। একসময় যাকে ভালোবাসতাম, আজকে সেই মেয়েটা আমার কাছে নেই, অথচ তার ছোট বোনের সাথে আমি সংসার করছি। কি আছে ভালোবাসা আমার? এই যে শুনছো, আমি রেডি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি এসো, রেডি হয়ে নাও। সিঁড়ি থেকে তাকিয়ে আমার চোখ তো কপালে উঠে গেছে। কোনো সাদা পরেই সিঁড়িতে দাঁড়িয়ে আছে, সাদা শাড়িতে ম্যাচিং করা জুয়েলারি, সাথে হালকা মেকআপ, ছোট গোলাপি কালার লিপস্টিক,
লম্বা চুলগুলো ছেড়ে রাখা, এমনিতেই ফর্সা, তারপর গাঢ় কাজল করা চোখ। কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। এক ধ্যানে শুধু তাকিয়ে আছে, যেন ক্রাশ খেয়ে গেলাম। কখন থেকে ডেকে যাচ্ছি কোনো হুঁশ নাই, তাই একদম তানভীরের কাছে এসে তুড়ি বাজিয়ে বললাম, কি হয়েছে, রেডি হবা না? সামনে তো সুন্দর একটা সাদা পরি দাঁড়িয়ে থাকলে কি আর রেডি হতে মন চায়? তানভীরের প্রশংসা পেয়ে লজ্জা পেয়ে গেলাম। মেয়েদের সবচেয়ে খুশি হওয়ার সময় হয়েছে যখন তার হাজবেন্ড তার প্রশংসা করে। লজ্জাবতী বউ আমার, এত লজ্জা পেও না। সত্যি বলছি, পাগল হয়ে যাব। তখন কিন্তু এই পাগলটাকে দূরে রাখতে পারবে না। যাও তো দুষ্টু একটা, কি যে বলো তুমি। সত্যি বলছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। দাঁড়াও, একটা কালো টিকা লাগিয়ে দিই, না হলে আমার বউটার উপর যদি কারো নজর লাগে। তিশার চোখে কাজলে হাত দিয়ে একটু কাজল এলাম, তারপর কোমরে হাত রাখলাম, আলতো করে তিশার শাড়িটা সরালাম আর নামের নিচে কালো টিকায় বসিয়ে দিলাম। বললাম, এখন ঠিক আছে, আমার বউর উপর কারো নজর লাগবে না। অনেক হয়েছে প্রশংসা করে, এখন যাও লক্ষ্মী ছেলের মতো রেডি হয়ে নাও। আমিও রুমে যেয়ে রেডি হয়ে নিলাম। তিশার সাথে ম্যাচিং করে শার্ট, প্যান্ট, স্যুট, ঘড়ি, শু, জুতো ইত্যাদি পরে নিলাম। তারপর রেডি হয়ে তিশার সামনে যেয়ে বললাম, আমিও রেডি। তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, ক্রাশ খাইয়ে গেলাম গো। পাগলি, তোমার থেকে বেশি না। আচ্ছা চলো, এখন বের হতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আমিও তিশা দুজনে চলে এলাম। সাথে আজকে বডিগার্ড নেওয়া হলো। আমি বাংলাদেশের মধ্যে নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, এক নম্বরে আছে, তাই আমার শত্রুরও কম নাই। যেহেতু আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি, অনেক বেশি মানুষের আনাগোনা থাকবে, তাই সেফটির জন্য বডিগার্ড নিলাম। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে প্রেস মিডিয়ার লোক আমাদের ঘেরাও করে ফেললো। বডিগার্ড সবাইকে আমার কাছ থেকে দূরে রাখছে। এভাবে প্রবেশ করতে করতে ভিতরে চলে গেলাম। দুজনেই সামনে একটা জায়গাতে বসে রইলাম। তিশা, তুমি একটু বসো, আমি একটু কথা বলে আসি। তানভীর সবার সাথে কথা বলতেছে, একের পর এক একজনের সাথে, আর আমি চুপ করে বসে আছি। কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি তো গ্রামের মেয়ে, তাই এতটা অভ্যস্ত নই। প্রথমে যে মঞ্চে কিছু কথা বললাম, সবার উদ্দেশ্যে কিছু লেকচার দিলাম। হঠাৎই এক জায়গায় চোখ আটকে গেল। আমি কি ঠিক দেখতে পারছি? আমি ঠিকই দেখছি, ওইটা মীরা। তানভীর হঠাৎ এ কথা বলা বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। আমিও ওই দিকে তাকিয়ে অবাক হলাম, কারণ মীরা আপু বসে আছে একটি ছেলের সাথে। এতক্ষণ লেকচার দিতেছিল কিন্তু খেয়াল করি নাই, কিন্তু এখন যখন তাকালাম আমি অবাক হয়ে গেলাম, কারণ তানভীর এখানে আসতো কী করে? ও তো বলেছিল একজন কৃষকের ছেলে, অথচ বিজনেসম্যানের মধ্যে এক নম্বরে তানভীর। কিছু বুঝতে পারছি না, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কোনো কিছু না ভেবে মীরা আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আপু তুই কেমন আছিস? আর ওই দিন এভাবে পালালি কেন বিয়ে থেকে? তিশা বোন, তুই কেন এই জায়গাতে? হাই মিস মীরা, আমি যেখানে সেখানে তো তিশা থাকবে। মানে কি? মানে হচ্ছে আপু, তুই যখন তানভীরকে ছেড়ে চলে আসলি, তারপরে তানভীরের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমি এখন তানভীরের ওয়াইফ। কি অবাক হয়ে বললাম কথাটা। মিস মীরা, আপনি যা শুনছেন সবই সত্য। তিশা এখন হচ্ছে মিসেস তানভীর। যে জায়গাতে আপনার থাকার কথা ছিল, সে জায়গাতেই আপনার ছোট বোন। আপনি আমাকে বলবেন কি জন্য আপনার সাথে এরকম করলেন? কি অপরাধ ছিল তোমার? আপু আমিও জানতে চাই, তুই তানভীরের সাথে এমন করলি কেন? আমি জানি না আমি এমন কেন করছি, পারলে আমাকে মাফ করে দিও তোমরা, আর তোমরা দুজন সুখী হও এই দোয়াই করি। একদম কথা হারানোর চেষ্টা করবেন না। আমি যে জানতে চাইছি সুন্দরভাবে উত্তর দিন। কেন এমন করেছেন আমার সাথে? ঠিক আছে, জানতে যখন চাইছো তখন বলেই দিচ্ছি। আমি তোমার মতো ছোট লোকের সাথে ঘর করতে পারবো না, তাই আমি তোমার সাথে রিলেশনে থাকাকালীন অন্য আরেকজনের সাথে রিলেশন করি। তারপর আর কি, তোমাকে সত্যি বলতেছিও বলতে পারি নাই, তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালাই। বাহ মিস মীরা, বাহ, এত সুন্দর করে বলতে পারলেন। আমিও ভাবতে পারিনি যে আপনি এত ভালো অভিনয় করতে পারেন। এতদিন তাহলে আমার সাথে অভিনয় করেছেন? আমি কোনো কিছুই বলছি না, শুধু কথা শুনতেছি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। আরে, আপনার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু আপনি এতটা লোভী টাইপের মেয়ে জীবনে জানতাম না। যাই হোক, আপনি নিশ্চয়ই বিয়ে করেছেন।
করছি। আপনাকে বিয়ের অনেক শুভেচ্ছা, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন জীবনের সুখী হতে পারি। কিন্তু তানভীর, তুমি এত বড় বিজনেসম্যান হলে কি করে? আপনাকে তো বলেছিলাম বিয়ের পরে বড় একটা সারপ্রাইজ দেব। এইটাই আমার সারপ্রাইজ, কিন্তু আফসোস আপনি পেলেন না। পেলেও আপনার ছোট বোন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, তা আবারও প্রমাণ হলো। তানভীর, পালে আমাকে মাফ করে দিও, আর প্লিজ আমার শাস্তি আমার বোনকে কোনো সময় দিও না। অনেক ভালো মেয়ে, ওর সাথে তুমি সুখে থাকবা। আপু তুই এমনটা কেন করলি? এমনটা না করলেও পারতিস। আমার জন্য তোকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হলো, পালে আমাকে মাফ করে দিস। কি যে বলো না আপু, আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তোমাদের দুই বোনের গল্প হলে আমি এখন বাসায় যাব। আপু ভালো থাকিস, পরে আবার যোগাযোগ করিস, আমার ফোনে ফোন দিস। ঠিক আছে। আমি আর তানভীর দুজনে চলে গেলাম বাড়িতে, কিন্তু আশ্চর্যের বিষয় আজকে তানভীরকে অনেক বেশি ভয় লাগছে। ভয়ে ভয়ে বললাম, একটা কথা জানতে পারি? কি কথা বলো? রাগ করবে না তো আমার প্রশ্ন শুনে? না, রাগ করবো না, বলো কি প্রশ্ন করতে চাও। তোমার আর আমার আপুর পরিচয় হলো কি করে? আর তোমাদের রিলেশন কত বছরের? তুমি যখন অতীত জানতে চাইছো তখন অবশ্যই তোমার জানা উচিত। আজ থেকে 2 বছর আগে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছি। বাসায় জানিয়ে এসেছিলাম, কিন্তু গাড়িতে আসতে লেট করে, আর অনেক রাতও হয়ে গেছিল। কোনো গাড়ি পাচ্ছিলাম না। তখন একটি মেয়েকে দেখলাম অপেক্ষা করতে। তখন মেয়েটির কাছে গিয়ে বললাম, এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে? কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এই যে মিস, শুনছেন? কিন্তু আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। মেয়েটির হাতে টাচ করাতে আমাকে বলল, হঠাৎই কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি একটা ছেলে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। তাই বললাম, আপনার সাহস কী করে হলো আমার হাত ধরার? সরি মিস, আমি অনেকক্ষণ ধরে আপনাকে ডাক দিলাম, কিন্তু আপনি সাড়া দিলেন না, তাই বাধ্য হয়ে টাচ করলাম। কী জন্য ডাকছেন? এখানে কি কোনো গাড়ি আর আসবে? হ্যাঁ, আর 20 মিনিট অপেক্ষা করুন, ঠিকই গাড়ি আসবে। কিছু মনে না করলে আরেকটা প্রশ্ন করতাম। আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনাকে কি গণধোলায় খাওয়াতে হবে? মনে মনে ভাবছি, বাহ, মেয়েটা যেমন সুন্দর দেখতে তেমনি তেজে। তানভীর, দেশে আসতে না আসতে প্রেমে পড়ে গেলে? এই যে, কি এত ভাবছেন? না, কিছু না। তাহলে এখান থেকে আসতে পারেন আপনি। আমি একটু বসে এখানে। না, আপনি এখানে বসতে পারেন না। আপনি যাবেন, নাকি আমি চিৎকার করবো আর লোকজন ডেকে বলবো আপনি আমাকে ডিস্টার্ব করেছেন? কি ডেঞ্জারাস মেয়ে। এখান থেকে যা তানভীর, ভালো চাস তো, নাহলে সত্যি গণধোলায় খাওয়াবে। লোকটা চলে গেল। আমি আবারও কানে হেডফোন ঢুকিয়ে গান শুনতেছি। এমন সময় কিছু ছেলে এসে আমার সামনে বেয়াদবি করতেছে। এক প্রকার আমার হাত ধরে ফেটো আর বলল, সুন্দরী, এত রাতে ফাঁকা রাস্তায় কি করো? আমাদের সাথে চলো, তোমাকে সুখ শান্তিতে ভরিয়ে দেব। আপনারা এখন এখান থেকে যাবেন, নাকি আমি চিৎকার করে লোক জড়ো করব? সুন্দরীর দেখি তেজ অনেক। তুমি যত চিৎকার করো আমাদের কিছুই হবে না। কেউ আমাদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কে কোথায় আছেন? আমাকে বাঁচান প্লিজ। এই লোকগুলোর হাত থেকে আমাকে প্লিজ বাঁচান। অনেক চিৎকার করেছো, এবার চলো আমাদের সাথে সুন্দরী। এই ফাজিল বেয়াদব হাত ছাড় আমার। আমাকে জোর করে ধরে নিয়ে যেতে শুরু করলো। এমন সময় কেউ গুন্ডাটাকে দিল মাইল। আমাকে থেকে দূরে ছিটকে পড়লো। আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি সেই ছেলেটা, যাকে কিছুক্ষণ আগে আমার কাছ থেকে দূরে যেতে বলেছিলাম। নেক্সট টাইম তোদেরকে যদি কোনো মেয়ের সাথে বেয়াদবি করতে দেখি তাহলে তোদেরকে মেরে ফেলবো। আর এই যে মিস, আপনি ঠিক আছেন? ঠিক আছে। আমি চলে যাচ্ছিলাম, তখন মীরা বলল, আমাকে এভাবে একা রেখে যাবেন না প্লিজ। আপনার সাথে থাকলে তো আবার আপনার সমস্যা হবে। আমার কোনো সমস্যা হবে না, আপনি আমার সাথেই থাকুন। আর আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এত রাতে আপনি এখানে বসে আছেন কেন? আসলে আজকে আমার ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, তাই তার জন্য অপেক্ষা করতেছি। ও, আপনি এত রাতে এখানে কি করছেন? বলতে চেয়েও সত্যি কথা বললাম না। আপনি যেমন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন, আমিও ঠিক তেমনি ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওহ ভালো, দুজনে মিলে একই কারণে অপেক্ষা করছি। ফোন আসলে কিছুক্ষণ কথা বলে আমি বললাম আমার ফ্রেন্ড চলে আসছে,
আমি এখন যাই, আপনি বরং অপেক্ষা করুন। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন প্লিজ। যেহেতু আজকে আপনি আমার অনেক বড় উপকার করেছেন, তাই ফোন নাম্বারটা দিলাম, না হলে কিন্তু দিতাম না। 017। ওটা মীরার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এবং নাম্বারও নিয়েছিলাম মীরার। তারপর থেকে শুরু হয় আমাদের লাভ স্টোরি। দেখতে দেখতে 2 বছর আমাদের রিলেশন ছিল, আর লাস্ট বিয়ে ঠিক হলো। তারপর তোমার সাথে বিয়ে হয়ে গেল। তানভীরের দিকে তাকিয়ে আছি, ওর চোখে পানি। তানভীরের কথা শুনে আমার চোখেও পানি চলে আসলো। তুমি কান্না কেন করছো? এমনি। আচ্ছা, আপুর সাথে তো আপনার প্রেম ভালোবাসা ছিল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তেষারের কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। তাও বললাম, দেওয়া যায় না কেন, অবশ্যই যায়। আর তাছাড়া তুমি আমার ওয়াইফ, আমার প্রতি ফুল অধিকার তোমার আছে। তাহলে আগের কথা ভুলে যেয়ে নতুন করে সব কিছু শুরু করি। খুশিতে নিজের অজান্তেই তানভীরকে জড়িয়ে ধরলাম আর বললাম, অনেক বেশি ভালোবাসি তোমায়। কোনো সময় আমাকে কষ্ট দিও না প্লিজ, তাহলে সে কষ্ট রাখতে পারবো না। হঠাৎই জড়িয়ে ধরাতে একটু স্তব্ধ হয়ে গেছে। তাই নিজেকে সামলিয়ে আমিও তিশাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি অনেক ভালোবাসি। এই কয়দিনে তোমার প্রতি আমার একটা অনুভূতি কাজ করে। আচ্ছা চলো, আজকে ফুলসজ্জা করা যাক। দুষ্টু একটা, কি যে বলো না, যাও তো, লজ্জা করে। আজকে তোমার লজ্জা আমি ভাঙিয়ে দেব। তিশাকে বিছানায় শুয়ে দিলাম। তিশার শাড়ির আঁচল ছড়িয়ে নাভিতে একটা কিস করলাম। আমার শরীরের ভার তিশার ওপর দিলাম। তিশার ঘাড়ে মুখ গুজে দিলাম। ইচ্ছে মতো কিস করতেছি ঘাড়ে, কপালে, গালে। আমার শুধু নেশা ধরে গেছে। ঠোঁটে কিস করলাম প্রায় 10 মিনিটের মতো। আস্তে আস্তে দুজন চোখ দিলাম ভালোবাসার সাগরে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেলাম, নিজের শরীরে অজানা সুখ অনুভব করতেছি। তাই আমিও তানভীরের সাথে রেসপন্স শুরু করে দিলাম। এভাবে প্রায় 3 ঘন্টার বেশি সময় আমাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হলো। তানভীরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তেছি, ফজরের আজানে ঘুম ভেঙে গেল। প্রথমেই তানভীরকে ডাক দিলাম। আরে জান, ডাকছো কেন? ঘুমাতে দাও প্লিজ, সারা রাত ঘুম হয়নি। আমার বুঝি ঘুম হয়েছে খুব, সারা রাত আমাকে জ্বালাইছো। এখন উঠে গোসল করে মসজিদে যাও নামাজ পড়ার জন্য। ঠিক আছে। উঠে চলে গেলাম গোসল করতে। গোসল করে উঁচু করে চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আমিও উঠে গোসল করে নিলাম। গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়লাম। তারপর চলে গেলাম নাস্তা বানাতে। নামাজ পড়ে কিছুক্ষণ রাস্তায় হেঁটে বাসে ফিরে দেখি তিশা রান্নাঘরে রান্না করছে। তাই ভাবলাম একটু চালানো যাক। যেইভাবে সেই কাজ, পিছন থেকে জড়িয়ে ধরলাম। হঠাৎই কেউ জড়িয়ে ধরেছে, বুঝতে আর বাকি নেই কে হতে পারে। তাই বললাম, এখন আর না জ্বালিয়ে যাও, নাস্তার টেবিলে বসো, নাস্তা করে অফিসে যেতে হবে তো। নতুন বউকে রেখে অফিস যেতে মন চায় না গো। ঠিক আছে, যেও না। না গো, যেতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তাহলে যাও, নাস্তা করো, রেডি হয়ে আসো। আমিও রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। খাবার টেবিলে বসলাম, কিন্তু নিজের হাতে খেতে মন চাচ্ছে না। খাবার খাচ্ছ না কেন? আমার হাতে খেতে ইচ্ছে করছে না। তুমি খাইয়ে দিবে প্লিজ? কারো হাত কেটে গেলে বা কিছু হলে তাহলে খাইয়ে দিতে হয়? তোমার তো কিছুই হয় নাই, তোমাকে খাইয়ে দেবো কেন? তোমার হাতের খাওয়ার জন্য আমার হাতও কাটতে হবে। আচ্ছা একটু ওয়েট করো। ছুরি বের করে যখনই হাতে লাগাতে যাব, হাত কাটার আগেই ছুরি নিয়ে নিলাম আর বললাম, আমি তো মজা করেছিলাম। তুমি কি পাগল হয়েছো যে এভাবে হাত কাটতে যাও? তোমার হাতে খাওয়ার জন্য যদি আমার হাত কাটতে হয়, আমি তাতেও রাজি। হ্যাঁ, পাগল একটা, এরকম পাগলামি কোনো সময় করবে না, বুঝলা? তারপর তানভীরকে খাইয়ে দিলাম। তানভীর অফিসে যাওয়ার সময় আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল আর বলল, অনেক বেশি মিস করবো তোমার জান পাখি, ভালো থেকো। এইভাবে দেখতে দেখতে প্রায় 5টা বছর চলে গেল। আমাদের জীবনে এখন শুধু আমাদের দুজনের সংসার নয়, সাথে আমার মেয়েও আছে। আম্মু, ও আম্মু, আব্বু আসবে কোন সময় বলো? মামনি, তোমার আব্বু আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। আমি আব্বুকে ছাড়া খাবো না। একদম জেদ করবে না, তাইলে কিন্তু মায়ের দেব। আম্মু তুমি বকতেছো? আব্বু আসলে বিচার দেব। কিছুটা কান্না করে কথাটা বললাম। অফিস থেকে বাসে ফিরে দেখে আমার ইকরাম মামনি কান্না করছে। তাই বললাম, কি হয়েছে মামনি, তুমি কান্না করছো কেন?
10 মাস 10 দিন পেটে ধরলাম আমি, কিন্তু মায়ের টান তো টানে না, সবসময় শুধু আব্বু আব্বু করেই যায়। আমার একমাত্র রাজকন্যা, তার বাবা পাগল হবে না তো কি তোমার মতো পেতনির পাগল হবে? কি আমি পেতনি? ইকরা মামুনি, তুমি একটু বন্ধুদের সাথে খেলা করো, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে একসাথে খাবার খাবো, আর তোমার আম্মু একটু রাগ কমিয়ে দেয়। ইকরা চলে গেল। তানভীর আমাকে জড়িয়ে ধরলো আর বলল, বউ পাখি অনেক বেশি ভালোবাসে, এইভাবে রাগ করলে তোমার জান পাখির কষ্ট হয়, তাই প্লিজ রাগ করো না। আমি কারোর সাথে রাগ করি না। আচ্ছা, রাগ না করলে আমাকে এটা কিস করো, তাহলে বুঝবো তুমি রাগ করোনি। আমি পারবো না, যার ইচ্ছে সে করে নিক। পারমিশন যখন দিয়েছ তখন আমিই করে নিচ্ছি। কথাটা বলে তিশাকে জড়িয়ে ধরে কিস করলাম। অনেকক্ষণ পরে ছাড়লো, দুজনেই হাঁপাচ্ছি। একটা কথা বলবো? একটা কেন, হাজারটা কথা বলো, আমি সব শুনতে রাজি। আমার না একটা ছেলে বাবু চাই, যে একদম তোমার মতো হবে। হ্যাঁ ঠিকই বলছো, এটা রাজকন্যা আছে, এটা রাজপুত্র দরকার আছে। চলো তাহলে নেওয়া যাক। দুইজনে ডুব দিলাম ভালোবাসার সাগরে, যা শেষ কোথায় কেউ জানে না, শুধু আছে ভালোবাসা।